ডাক্তার রাকিব, আপনার কাছে আসি, যেটি এসেন্স যদি আমি বুঝে থাকি স্যার তুষারের, যে অর্থনৈতিক যে বাস্তবতা আমাদের সাথে আছে রাজনৈতিক প্রতিশ্রুতি এবং মানুষের প্রত্যাশা, এই তিনটা সম্মিলন তো ঘটাতে হবে বাজেট। তিনটা সম্মেলন নিলে কিন্তু বাজেট, তিনটা সম্মেলনেই বাজেট হয়, সেটি নিশ্চয়ই অগ্নি পরীক্ষার মতোই, মানে কেমন হবে আসলে। Okay. সাথে যদি দুটা ছায়া বাজেট নিয়েও বলেন। আচ্ছা ওকে ফাইন, আমি ইন্টারেস্টিং বিষয়, খুব সুন্দর আলাপ স্যার সাহেব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু যোগ করবো শুধু, ব্যাপারটা হচ্ছে ধরুন এখানে আমাদের যে বাজেটটা শুরুতে ধরেন জনাব তারেক রহমানের জন্য প্রথমবার বাজেট, ওনার আগের এই সরকার ধরেন কয়দিন, ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই ইউনূস সরকারের মানে অর্ধেক বাজেট নিয়ে ওনাকে চলতে হয়েছে। এই বাজেটটা আসলে ধরেন বাজেটটা 9 লাখ কোটি না, সাপোজ আমি বললাম 20 লাখ কোটি টাকা, কিছু যায় তো আসে না, কিন্তু ঘটনা হচ্ছে কি বাজেটটা কতটুকু বাস্তবায়ন হয়েছে এটা সবচেয়ে জরুরি বিষয়। এবং ধরেন আমি আপনাকে একটু ধরেন, এগুলো তো অর্থনীতির আলাপ, আমরা সহজভাবে যদি এটা বুঝি সেটা আপনাকে বলি। ধরেন আপনি একটা পরিবারের প্রধান কর্তা ব্যক্তি, আপনি একমাত্র ইনকাম সোর্সের লোক, সাপোজ আপনার পরিবারের সদস্য সংখ্যা 5-7 জন, 6 জন বা 7 জন। তো সেই ক্ষেত্রে ধরেন আপনার জন্য বাজেটটা কি, আপনার জন্য বাজেটটা হচ্ছে কি আপনি বাৎসরিক আপনার বাচ্চাদের স্কুলের পড়াশোনা খরচ বাড়বে, আপনার বাসা ভাড়া বাড়বে, আপনার যাতায়াত ভাড়া বাড়বে, তারপরে হচ্ছে আপনার বাসা যদি বৃদ্ধ বাবা মা থাকে তাদের ওষুধ খরচ বাড়বে, চিকিৎসা খরচ বাড়বে। এর বাইরে গিয়ে যদি আপনি পারেন আপনি সঞ্চয় করবেন, তাই তো। আর যদি আপনি না পারেন তাহলে আপনি কর্জ করে চালাতে হবে, হিমশিমকে চলতে হবে, পাশাপাশি আপনার বেতনও বাড়তে হবে, আপনার ইনকাম সোর্সও বাড়তে হবে। তো এটা যখন আপনি রাষ্ট্রের ক্ষেত্রে চিন্তা করেন তখন এটা বাজেট হয়। এখন এই বাজেটটার ব্যাপারে ধরেন আপনার সরকারকে এমন একটা বাজেট দিতে হবে, ওই সারদা সাহেব যে কথাগুলো বলছিলেন যে সরকারের এই খাতে ব্যয় আছে, ধরেন সরকারটা ডাক্তার রাকিব, আমি ছোট্ট করে শুধুমাত্র একটা ইনপুট করি। আপনি বলছিলেন যে মানুষের ভাবনার মধ্যে কি থাকে, যে তার সন্তান স্কুলে যেতে পারলো কিনা, মানে সেই টাকা পয়সাটুকু আছে কিনা, চিকিৎসা ব্যয় বহন করার জায়গা আছে কিনা। আমি এমনও দেখছিলাম যে মানুষের এখনকার যে বাস্তবতা, তার চালটা ঠিক মতো সে কিনতে পারছে কিনা, এটা তো থাকবেই, আপনি তার নিত্য প্রয়োজনের যে সবজি সেটা কিনতে পারছে কিনা, সন্তানের জন্য মাছ কিনতে পারছে কিনা, মানে এই জায়গায় কিন্তু বাস্তবতা। আমি সেই প্রসঙ্গে আমি আপনাকে উদাহরণটা দিলাম আর কি, কারণ ধরেন আরেকটা জিনিস আপনাকে বলি, ধরেন আপনি তার মানে ওইগুলো কিন্তু দূরের বিষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন হচ্ছে ধরেন আপনি 100 টাকা আগে আপনি ইনকাম করতেন, 100 টাকা ইনকামের জন্য গত বছর 100 টাকা ইনকাম করতেন, এই বছর আপনি 10 টাকা বা 100 টাকা বেতন পান, 110 টাকা বেতন পান, কিন্তু আপনার ওভারঅল আপনি খরচ করতেন 100 টাকা ইনকাম করে আপনি খরচ করতেন 160 টাকা এক্সাম্পল। এই বছর আপনার খরচটা বেড়ে গেল 113 টাকা। তাহলে আপনার জন্য তো বাজারটা খুব টাফ, সরকারের জন্য তাই। ধরেন আপনি তখন নাইলে ছোট পরিবার এককভাবে আপনি এটাকে কোনো হিমশিম খায় চালা ফেললেন, কিন্তু সরকার সেটা পারে না। ধরেন আপনি 7 মাসের মাথায় আসলে সরকার দেখলো যে আমি যে বাজেটটা দিলাম আমার কাছে আর কোনো টাকা নেই, তখন তো আপনি কে পরিচালনা মানে এই সরকারি চাকরিজীবীর বেতন বন্ধ করতে পারবেন না, আপনার ধরেন বৈদেশিক লোন সেটা বন্ধ করতে পারবেন না, পাশাপাশি আপনার কর্মসংস্থানের যে চাপটা। ধরেন একটা ইন্টারেস্টিং আলাপ আছে যে সেটা হচ্ছে ধরেন আমাদের সরকারের সবচেয়ে বেশি খরচ হয় কৃষি পরিচালনা ব্যয়, মানে এটা আপনার দুনিয়া উল্টে গেল, এটা আপনার ফিক্সড, এটা তো আপনি হাতে দিতে পারবেন না, দিতেই হবে। হ্যাঁ দিতেই হবে। তার মানে কি, তার মানে হচ্ছে কি আপনার এই রাষ্ট্রকে চালানোর জন্য আপনার এত বড় যে মেকানিজম, এত বড় যে সেটআপ, এটা দরকার নেই। তাহলে আমরা এটাকে আপনি দিন দিন ছোট করতে হবে, এটা যত বেশি বড় করবে তত বেশি আপনি সেটা বেসিক জিনিস ওভারনাইট হয়ে যাবে তা তো না, ওভারনাইট হবে না। এই কারণে আমি বলি আপনাকে, এই কারণে তো আমি আপনাকে এই 7-8টা দেশের উদাহরণ দিলাম, তারা কিভাবে রিঅ্যাক্ট করলো। ধরেন 97 সালে একেবারে আইএমএফ লোন নিয়ে চলতেছে সাউথ কোরিয়া, 99 সালে ওই সময় 78 দাঁড়াইছে, কিভাবে দাঁড়াইছে, এই মেকানিজম তো আপনাকে ফলো করতে হবে। আপনার তো আপনি বলছিলেন যে ব্রুটাল ডিসিশনে কিছু নিতেই হবে, কারণ এই কারণে এখন ধরেন আপনার এই যে উনি যে বলছে, এটা তো আমি নিজেই বিএনপিকে অসংখ্যবার প্রশ্ন করেছি যে আপনারা 13 বছরে 1 কোটি কর্মসংস্থান কেন, আপনি যদি আমার 20 লাখ 30 লাখের একটা ফর্মুলা দেন তাতে আমি হ্যাপি। মানে অন্য কিছু ক্ষেত্রে আপনি 50% 60% আপনাকে ছাড় মানে ম্যাক্সিমাম আপনার এক্সপেকটেশন থাকবে, কিন্তু আপনি যদি 20 লাখ কর্মসংস্থান তৈরি করতে পারেন, এতে আমি মনে করি যে এনসিবি জামা সবাই খুশি হয়ে যাবে। কিন্তু হচ্ছে আপনার ফর্মুলাটা কি। তো সেক্ষেত্রে ধরেন মানে 2-3 মিনিট আছে, শেষ করি, আমি অনেক লম্বা আলাপ তো ছোট করে একটু শেষ করি। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার এই জিনিসগুলোকে আপনাকে মাস্ট আউট করতে হবে। সুতরাং আমি মনে করি যদি এই ডিজিটালাইজেশনের যুগে আপনি আরেকটা উদাহরণ আপনাকে বলি, আমি একটু অর্থনীতি ছোট করে 1 মিনিট শেষ করি। সেটা হচ্ছে ধরেন আপনার যদি আপনি সরকার, আমরা বলি না যে হয়তো আমরা সিকিউরিটির জন্য বলি সরকারি চাকরি, বা অনেকের অনেক মানে মোটিভ থাকে, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে যত বেশি আপনার সরকারটাকে ছোট করতে পারেন তত বেশি দেশের জন্য লাভ। তো সুতরাং সরকারটাকে ছোট করে, সরকারের লোনগুলোকে ছোট করে, পাশাপাশি আপনি যে এই যে বলছেন বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের জন্য উন্মুক্ত করবে, সেই যে সাউথ কোরিয়ার কথা বলতেছি, তারা 99 সালে এলজি স্যামসাং এদেরকে মানে উদাহরণ আমাদের কাছে আছে। সুতরাং এই সরকারকে এই খুব একটা কম্পালসারি এটা করতে হবে। লাস্ট 10 সেকেন্ড শেষ করি, সেটা হচ্ছে ধরেন এই বাজেটটা সরকার কিন্তু 5 বছরের জন্য সরকার আসছে, সুতরাং আপনারও আমি বললাম দিন শেষে আপনি কতটুকু বাস্তবায়ন করতে পারছেন, পরের বাজেটটা আপনি কিরকম হবে, তার পরের বাজেট কিরকম হবে, মানে আপনাকে 5টা পরীক্ষা দিতে হবে। প্রথমটা আপনার জন্য ছোট গল্প,
ছোট গল্প শেষ হলো না, শেষ লাস্টটা কিন্তু আপনার উপন্যাসের শেষ পাতা পর্যন্ত যেতে হবে। সুতরাং আমি মনে করি সরকার সেদিকটাকে আলোপাত করে আগামীকাল বাজেটটা দিবে। সময় নাই, নাহলে আমি ছায়া বাজেট নিয়ে কিছু বলতে পারবো। ছায়া বাজেট নিয়ে আমার সময় স্যার তো সব কিছু বলবেন কিনা এক দুই লাইন? না, সেটাই মানে আমরা শেষ করতে চাই। শৃঙ্খলায় ফিরে আনতে হবে অর্থনীতিকে। আমাদের অর্থনীতি এই মুহূর্তে খুবই একটা নাজুক, এবং যে কোনো একটা জায়গার বিশৃঙ্খলা পুরো একটা ম্যাক্রো বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেইটা আপনাকে একটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য সরকারকে সেরকম হার্শ কমিটেড সবই হইতে হবে, কিন্তু সেটা যদি হতে পারে সরকার ভালো, আর না হতে পারলে কিন্তু তাদের জন্যই সমস্যা হবে। সমস্যা হবে।